নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলার বিশেষ অনুষ্ঠান ভোট যুদ্ধ 2019। প্রতিদিন সন্ধ্যা 8টায় আমাদের এই বিশেষ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সৌমিত্র। আজকে আমরা যে পরিপ্রেক্ষিতে এই ভোট যুদ্ধ 2019 আলোচনা করতে শুরু করেছি, কীরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতিটা হচ্ছে, দুটো দফায় নির্বাচন শেষ হয়েছে। এই দু দফা নির্বাচন শেষে তৃণমূল কংগ্রেস বলছে যে 5টি আসনে এখনো পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, সেই 5টি আসন তাদের দখলে। বিজেপি বলছে এই 5টি আসন নাকি তাদের দখলে। সিপিএম কিন্তু এক্ষেত্রে নিরুত্তাপ রয়েছে, কোনো কথাই বলছে না। এর উত্তর তো আমরা জানবো 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর উত্তরটা জানতে গেলে। আরেকটা তাৎপর্যপূর্ণ ঘটনা, 23 তারিখ আরামবাগ মহকুমায় দুটি জায়গায়, খানাকুল এবং আরামবাগের পারুল মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। এই নিয়ে কিন্তু তৃণমূলে সাজো সাজো রব। এরকম একটি সময়ে কিন্তু 3টে দল, তৃণমূল, বিজেপি এবং সিপিএম হয়তো কিছুটা পিছিয়ে রয়েছে, কিন্তু তৃণমূল এবং বিজেপিকে অস্বস্তিতে রেখেছে তাদের কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব। কি সেই গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা সেটা আজকে আলোচনা করব। বা আদৌ কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, নাকি এটা নিছকই একটা রটনা। আমরা আমাদের সঙ্গে আজকে যাদেরকে পেয়েছি তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। আমার ঠিক বাদিকে রয়েছে অনিমেষ কর্মকার, বিজেপি নেতা আরামবাগে। আমার ডান দিকে রয়েছে শেখ ওয়াইদুল সাহেব, আপনাকে স্বাগত জানাই। উনি খানাকুলের সিপিএম নেতা। এবং একেবারে ডান দিকে রয়েছে গোঘাটের তৃণমূল নেতা চঞ্চল রায়। চঞ্চলবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমে চঞ্চলবাবুর কাছে যাব। যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছিলাম, গত বুধবার তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দারকে নিয়ে যখন প্রচার চলছিল, সেই সময়ে দুই গোষ্ঠীর মধ্যে, আপনাদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেখানে কয়েকজন আহত হয়। আহত হওয়ার পর তারা যখন হসপিটালে ফিরে আসে, তখন আপনাদের যিনি 2 নম্বরের ব্লক সভাপতি, তাকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়। এবং যেটা শোনা যাচ্ছে, তাকে নাকি এমনকি জুতো পর্যন্ত ছোঁড়া হয়েছিল, এটা শোনা যাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? ভোটের মুখে এখনো কি দলটা এক সূত্রে বাঁধা নয়? দল, প্রথমেই বলি, তৃণমূল দল হচ্ছে একটা পরিবার। এই পরিবারে আমরা সকলেই সুন্দরভাবে আমাদের যে মিছিল ছিল, ওই দিনে আমরা মিছিল পরিক্রমা করেছি। এবং যেটা আপনারা বলছেন, এটা আমাদের মধ্যে তেমন কিছু ঘটনা ঘটেনি। কিন্তু যেহেতু মিডিয়ার যুগ, মিডিয়া সেইভাবে বলতে চাইছে যে আমাদের মধ্যে নাকি অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আদৌ এই ঘটনা কিছু নয়। তৃণমূলের পরিবারের সামান্যতম ঘটনা, এটা আমাদের পরিবারের ব্যাপার। এই নিয়ে আমাদের দল কোনো চিন্তাভাবনা এই সম্বন্ধে রাখেনি, আর এটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। যে দু গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বেঁধেছিল, ফরিদ খান এবং আতাউর সাহেব, ফরিদ খানকে আপনারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, জেলা স্তর থেকে এরকম ভাবে একটা সিদ্ধান্ত উঠেছে। তাহলে এটাকে আপনি কি বলবেন? না, কোনো কিছুই কি ঘটে আমাদের দলের যে শৃঙ্খলা যেটা ছিল, সেই শৃঙ্খলার মধ্যে কিছু একটু ত্রুটি হয়েছে, কিন্তু দল সেটা পুরোপুরিভাবে হস্তক্ষেপ করেছে। এবং তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। সামনে আমাদের নির্বাচন আছে। এই নির্বাচনের আগে আমাদের দলের যে সততা, যে আদর্শ, সেটা দল নিশ্চয়ই তার পরিকল্পনা করেছে। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা দলের মধ্যেই সিদ্ধান্ত হবে। এটা তো ছোটখাটো ভুল ত্রুটি নয়, এমন মারপিট হলো যে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার চিত্র কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আমাদের চ্যানেলে দেখি। সেটা কিন্তু আমাদের এই মিছিলে পরিক্রমার ক্ষেত্রে কিন্তু ওইটা মারপিটটা হয়নি। এটা দুটো গোষ্ঠীর মধ্যে তো না, এটা আপনার পশ্চিমপাড়া অঞ্চলে নিজেদের পারিবারিক বিবাদ ছিল, সেই পারিবারিক বিবাদের মধ্যে তাদের ঘটনা ঘটেছে। এটা কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু অরিজিনাল এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হয়নি। অনিমেষ বাবুর কাছে আসবো। অনিমেষ বাবু, গতকাল হুগলি জেলার প্রার্থী যিনি ছিলেন লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনারা অভিযোগ করছেন যে এই ঘটনাটা সম্পূর্ণভাবে ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কিন্তু আদতে
আপনাদের যিনি রয়েছেন জেলার নেতা সুবীর বাবু জানাচ্ছেন যে তৃণমূলের লোকেরাই এই যারা ঘটনাটা ঘটিয়েছে তারা বিজেপিতে যোগদান করেছে, তারাই এরকম ঘটনা ঘটিয়েছে। এটা এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটাকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সুবীরবাবু কি বলেছে সেটা হয়তো তার নিজের ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ বিজেপি হলো ভাজপা পরিবার, এই পরিবারের বহু সদস্য রয়েছে, কারণ ভারতবর্ষব্যাপী নিয়ে পুরো সদস্য সংখ্যা। তো এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো ব্যাপার নেই, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েও নেই। এটা তৃণমূলের একটা আক্রমণ ছিল লকেট চট্টোপাধ্যায়, যে পরিকল্পনা মাফিক আমাদের আগানো হচ্ছিল, যেভাবে প্রচার হচ্ছে, ওনারা ভয় খেয়ে গেছেন যে লকেটবাবু হয়তো হুগলি থেকে জিতে যাবেন। কেমন ভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করা হচ্ছে যে পত্রিকাতে প্রতিদিন, সেই পত্রিকার মালিক হলেন সিঞ্জয় বোস। সেই সিঞ্জয় বোস হলেন যে রাজ্যসভার সাংসদ তৃণমূলের। তো এখান থেকে কি করে বলবেন যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব নয় আমাদের এখানে, যেটা হচ্ছে সেটা হলো তৃণমূলের উপর আক্রমণ। দিলীপ ঘোষ পর্যন্ত বাদ যাচ্ছে না, তার উপরও আক্রমণ হচ্ছে। তাহলে কি বলতে চাইছেন যে দিলীপ ঘোষের উপর আমরা নিজেরাই অ্যাটাক করছি? এটা হচ্ছে না। এখানে কোনো আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব জায়গায় নেই, কারণ এখানে আমাদের জায়গা নিয়ে এখন ঝগড়াঝাটির কিছু ব্যাপারই নেই। এখানে নিজের সম্মান, এখানে বিজেপি কর্মীদের প্রত্যেকের বাঁচার লড়াই চলছে, এটা একদম বাঁচার লড়াই। মানে তারা আপনি বলছেন কালকের ঘটনাটা পুরোপুরি তৃণমূলের করা ঘটনা? একদম তৃণমূলের করা ঘটনা, এখানে কোনো কিছুই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আসছেই না, কারণ আমাদের গোষ্ঠী বলে কোনো ব্যাপার নেই, গোষ্ঠী বলে কোনো ব্যাপারই নেই। এখানে পুরোপুরি এটা তৃণমূলের একটা পরিকল্পনা মাফিক ঘটনাটা ঘটানো হয়েছে। তার কারণ হচ্ছে যে লকেট চ্যাটার্জি ওখান থেকে জিতছে, রত্নাদি নাগ হারছে, সেটা বুঝতে পেরে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আপনার কাছে আসবো কবির সাহেব, আপনার কাছে যে প্রশ্ন রাখবো, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। 1998 সালে বলপায়ে একটি পাঠাগারকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ও কিন্তু তীর উঠেছিল আপনাদের দিকে। আর কয়েকটা দিন আগে, 20-21 দিন আগে, আপনাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো। আপনারা বলছেন এটা তৃণমূল করেছে, কিন্তু তৃণমূলের লোকজন বলছে এটা আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই পার্টি অফিসে আগুন। আপনাদের কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে নাকি এটা অপপ্রচার? বিষয় হলো 1998 সালে খানাকুলে দীর্ঘ 27 মাসের সন্ত্রাস যখন চলে, তখন আমাদের দলের 6 জন কমরেড শহীদ হয়েছেন। যখন 6 জন কমরেড শহীদ হয়, তখন একটা পাঠাগারে আগুন লাগলে যারা এ অভিযোগ তোলে এটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটা পাগলেও বিশ্বাস করে না। এটা 98 এর প্রসঙ্গ। সাম্প্রতিক বলপায়ে একটি আমাদের দলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে, কে বা কারা, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা আছে। কিন্তু রাজনৈতিক অফিসে আগুন আজকের সময় বলপায়ে, যেখানে আমাদের কমরেড লিডাররা আক্রান্ত হচ্ছে, এটাও হচ্ছে পাগলেও বিশ্বাস করবে না। উপদল এবং গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো দক্ষিণপন্থী দলে থাকে। আসলেই বামপন্থার দক্ষিণপন্থার ফেরাকটা আমরা সবাই জানি যে রাজার যখন শাসন ছিল, রাজার ডান দিকে যারা বসত, রাজা যা সিদ্ধান্ত গ্রহণ করতেন তারা বলতেন যে হুজুর ঠিক বলছেন, হুজুর ঠিক বলছেন। আর বাঁদিকে যারা বসতো তারা বলতো যে হুজুর এই সিদ্ধান্ত গ্রহণ করছেন, এতে প্রজাদের অসুবিধা হবে। এই রাজার বাম দিকে বসা তারা হলো বামপন্থী, তারা কথা বলে, তারা অভিযোগ তোলে, তারা ভুল হলে সংশোধন করার চেষ্টা করে। আর ডান দিকে বসা লোকেরা তারা বলে জহুজুর জহুজুর, এই হুজুর 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 করতে 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 হুজুরের থেকে কিছু প্রাপ্তিযোগ আসে। আর এই প্রাপ্তির যখন হচ্ছে সমবন্টন না হয়, তখন আভ্যন্তরীণ দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব এই জিনিস জন্মায়। স্বাভাবিকভাবে বামপন্থী দলে এই জিনিস নেই। বামপন্থা মানে একটা ঝান্ডার রং না, বামপন্থা মানে একটা ইডিওলজি। এই পার্সপেক্টিভের উপরে বামপন্থী আন্দোলন আমরা খানাকুল শহর সারা দেশের মাটিতে সংগঠিত করছি। অতএব বলপায় গোষ্ঠীদ্বন্দ্ব অপ্রাসঙ্গিক, পাগলও বিশ্বাস করবে না। না, আপনি বলছেন এই যে আপনাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো, এটা তৃণমূল করেছে? না, এটা সুনির্দিষ্টভাবে আমরা কোনো রাজনৈতিক দলকেই হচ্ছে অভিযুক্ত করতে পারছি না। কে বা কারা রাতের অন্ধকারে কি
রাজনৈতিক অফিসে আগুন লাগালো। যে সময় আগুন লাগছে এই সময়ের বাস্তবতা কি? যে সময় আগুন লাগছে এই সময়ের বাস্তবতা হচ্ছে আমাদের এখনো 600 কর্মীর মতো 600 কর্মী তাদের হচ্ছে মিথ্যা মামলা আছে। এখনো বেশ কিছু কর্মী তারা ঘর ছাড়া আছে। এখনো রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে তৃণমূলের নিষেধাজ্ঞা আছে। এখনো রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে ঘর থেকে স্বাভাবিক অবস্থায় আমাদের লোকজনেরা আসতে পারে না। এই অবস্থায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানে কি বলবো, এটা বিশ্বাসযোগ্য তো না। আপনাদের এই যে মানুষজন আপনারা রাজনৈতিক প্রচার করতে পারছেন, এটা কি আপনাদের সাংগঠনিক মেরুদণ্ড ভেঙে গেছে 2011 সালের পর? সেই জন্য না অন্য কোনো কারণ আছে যে কারণে আপনারা প্রচার করতে পারছেন না বা প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছে? কিসের জন্য এই ঘর ছাড়া প্রচুর মানুষ? দেখুন, আমাদের রাজনৈতিক প্রচার হচ্ছে না এটা ভুল। রাজনৈতিক প্রচার চলছে। প্রচারের যে তীব্রতা সময়ের দাবি মেনে হওয়া উচিত ছিল তা হচ্ছে না। সেটা পারছেন না কেন? সেটা পারছি না কেন, এই না পারার প্রশ্নে যে সারা দেশের মাটিতে, রাজ্যের মাটিতে, সর্বত্র এটা সমস্ত দক্ষিণপন্থী শক্তি তারা ঐক্যবদ্ধভাবে বামপন্থীদের হচ্ছে যে তারা প্রচারকে সহ্য করতে পারে না। কারণ আমরা যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই লড়াই লড়ছি, নির্বাচন লড়ছি, সেই প্রেক্ষাপটকে আপনাকে বুঝতে হবে। প্রেক্ষিত কি না, আজকের সময়ের প্রেক্ষিত হলো এইটা যে শ্রমিক সে তার ন্যায্য মজুরির দাবিতে লড়াই করে, কৃষক সে কৃষি ফসলের লাভজনক দাম পাবে কিনা এইটার দাবিতে লড়াই করে, বেকার ছেলে চাকরি পাবে কিনা অনশন করতে গিয়ে সে পুলিশের লাঠি খায়, শাসকের লাঠি খায়, কৃষক কৃষি ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করে। আমাদের এই যে অসংখ্য লড়াই, খাদানের শ্রমিক লড়াইয়ের লড়ে, ক্ষেতের শ্রমিক ক্ষেতের মজুর লড়ে, এই যে অসংখ্য ক্ষেত্রের যে লড়াই, এই লড়াইয়ের প্রেরণা থেকে আমরা বামপন্থীরা এই নির্বাচনে লড়ি যে এদের আওয়াজকে সংসদের ভেতরে কিভাবে আমাদের দেশের অর্থনীতির গৃহীত পরিকল্পনার ভেতরে, পার্লামেন্টের ভেতরে এদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা তুলে ধরতে পারি। বামপন্থীদের নির্বাচন মানে কোনো একটা আচ্ছে দিনের স্লোগান, কোনো একটা চটকদারি স্লোগান, কিছু হলিউডের মুখ, কিছু টলিউডের মুখ, কিছু নতুন স্লোগান, চমকদারি চটকদারি। দেখেছেন না একটা ফিল্ম যখন হচ্ছে যে লঞ্চ করে তার আগে একটা শো হয়, এই ধরনের বামপন্থীরা দেখুন আপনি যেটা বলছেন সেটা এই শোয়েতে আমরা বিশ্বাসী না। আমরা এই অসংখ্য লড়াইয়ের অনুপ্রেরণাকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, আমাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য জনগণের কাছে যাচ্ছি। এই প্রশ্নে সমস্ত দক্ষিণপন্থী শক্তি তলায় তলায় হচ্ছে বোঝাপড়ার মধ্য দিয়ে বামপন্থীদের প্রচারকে রুখে দেওয়ার একটা চক্রান্ত করছে। সেই জায়গাতেই আমরা আটকা পড়ছি এবং তাকে প্রতিহত করার চেষ্টা করছি। অনিমেষ বাবু, উনি যে সরাসরি অভিযোগ করছেন আজকে দিনের স্লোগান একটা যেন প্রোডাক্ট মার্কেটে আসছে, এইটা দিয়ে সংসদে জেতার একটা চেষ্টা চালাচ্ছে, এটা নিয়ে আপনার কি? উনি যে কথাটা বলছেন না, ওনার কথাটা কিন্তু যুক্তি নেই। তার কারণ যুক্তি নেই এই কারণে, ওনাদের কিন্তু সূর্যকান্ত মিশ্র পলিট ব্যুরোর সদস্য তখন হয়েছে যখন বিরোধী দলনেতা হয়েছে। ওনারা নতুন মুখ তুলে আনতেই পারেননি, কারণ ওদের জায়গা ছাড়তে কেউ রাজি নয় যে জায়গা ছাড়বো না। মানে ওনারা ভেবে নিয়েছে সরকারি চাকরির মতন আমাদের কোনো রিটায়ারমেন্ট নেই, পেয়ে গেছি মানে পেয়ে গেছি, ছাড়ার কোনো ব্যাপার নেই, ওদের নতুন মুখ তুলে আনার কিছু নেই। সেই জন্যই আজকে ওনারা প্রচার করতে পারছেন না, ওনাদের কাছে নতুন মুখ নেই, নতুন কিছু নেই। ওনারা বলছে বাড়ি ফিরতে পারছে না, 600 লোক বাড়ি ফিরতে পারছে, কি করে ফিরবে? যে অত্যাচারটা করেছে তারা মানুষের উপর 34 বছর ধরে, সেই অত্যাচারের জন্য তো তারা ফিরতে পারছে না। ওনারা বলছেন সহযোগিতা করছেন, ওনারা কোথায় সহযোগিতা করেছিলেন? ওনারাও তো অত্যাচার করেছেন, বিজেপির উপরও অত্যাচার করেছেন। ওনারা কি করেছেন কেশপুরে সবাই জানে, তৃণমূলের উপর অত্যাচার করেছেন। সেই অত্যাচারগুলো তো এখানে আমার কথা আছে। 98 সালে সমগ্র পশ্চিমবাংলার কিছু অংশে কেশপুর খানাকুল জুড়ে যে সন্ত্রাস হয়েছিল, সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গী ছিল বিজেপি, এবং খানাকুলের মাটিতে 98 সালের সন্ত্রাস যারা কায়েম করেছিল সেটা ছিল তৃণমূল বিজেপি জোটের সন্ত্রাস। সেই সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য গ্রামের মানুষ যখন জোট বেঁধে প্রতিরোধ তৈরি করেছিল, এটাকে আপনি যদি সন্ত্রাস বলেন, এটা সন্ত্রাস না। মানুষ বাঁচার জন্য, তখন মানুষ বাঁচার জন্য দেওয়ালে পিঠ থেকে কি ছিল একটা প্রতিরোধ তৈরি করেছিল, এটা সন্ত্রাস বলে না। সন্ত্রাস হয়েছিল 1998 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিনকেই,
খানাকুল জুড়ে তাণ্ডব, খানাকুল জুড়ে রাজনৈতিক সিপিআইএম দলের যে কার্যালয়, সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া, সেটা কারা করেছিল? সেটা তৃণমূল বিজেপি জোটের নেতৃত্বেই হয়েছিল। দেখুন, উনি যেটা বলছেন সেটা ঠিকই বলেছেন যে সন্ত্রাস করেছিল তৃণমূল বিজেপি একসাথে জোটে, সেই জন্যই পাবলিক ওদেরকে তাড়িয়ে দিয়েছে, মানুষ ওদেরকে তাড়িয়ে দিয়েছিল। তাহলে সেই পাবলিকই তো আজকে ঢুকতে দিচ্ছে না ওদেরকে, এখানে বিজেপি তৃণমূল ঢুকতে দিচ্ছে, সেই মানুষই তো তাদেরকে ঢুকতে দিচ্ছে না গ্রামেতে। গ্রামে তারা ঢুকতে পারছে না কিসের জন্য? একটা পার্টির জন্য, গণতন্ত্র পরিকাঠামো, এখানে ঢুকতে পারছেন না শুধুমাত্র সন্ত্রাস করেছেন তার ফল হিসাবে, আর কিচ্ছু না। শুরুতেই আপনাকে আমি যে কথা বলতে চেয়েছি, বামপন্থা মানে কেবল একটা ঝান্ডার রং না, বামপন্থা মানে একটা আদর্শ, বামপন্থা মানে ইডিওলজি, বামপন্থা মানে শ্রমিক কৃষকের কথা। আর বামপন্থীদের বিরুদ্ধে যে দক্ষিণপন্থী শক্তি, সেই দক্ষিণপন্থী শক্তির ভেতরে কোথাও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা থাকে না। তারা আজকে দিনের স্লোগান দেয়, তারা আজকে দিনের স্লোগান দিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আপনাদের পার্টির যে সরকার, ভাজপার নেতৃত্বে যে সরকার চলছে, যে জনবিরোধী নীতি, আমরা আজকে দিনের স্লোগান শুনেছিলাম নরেন্দ্র মোদীর কাছ থেকে, বছরে 2 কোটি বেকারের চাকরির কথা শুনেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে, নির্বাচনে আমরা শুনেছিলাম বিদেশ থেকে টাকা এনে আমাদের অ্যাকাউন্টে টাকা ভরিয়ে দেওয়া হবে, ধনজন যোজনার নামে অসংখ্য অ্যাকাউন্ট হচ্ছে গ্রামের মানুষ খুলে ফেলেছিল, ঢুকলেও ঢুকতে পারে। আমরা দেখলাম কি যে প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন, শপথ নেওয়ার পর কিছুদিনের মধ্যেই একটা আইন চালু হলো যে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে 1000 টাকা। গাঁয়ের গরিব মানুষ যিনি ব্যাংকে 1000 টাকা রাখতে পারেন না, তাকেও রাখতে হবে, নইলে ব্যাংক চার্জ কেটে নেবে। আপনি যদি ধরে ধরে জিজ্ঞাসা করেন যে গত আর্থিক বছরে ব্যাংক এই খাদে কত কোটি টাকা আয় করেছে, দেখুন আপনি যে কথাটা বলছেন, এই খাদে ব্যাংক কত কোটি টাকা আয় করেছে, যে মানুষকে গরিব রেখে ঝোড়া কোদাল নিয়ে জমিতে পাঠিয়ে 100 দিনের কাজ দেবেন, এইভাবে হয় না, এখন কম্পিউটারের যুগ। অনিশবাবু, আপনার কাছে আসবো, চঞ্চল বাবুর কাছে যাবো। চঞ্চল বাবু, কবির সাহেব বলছেন যে বামপন্থীরা শ্রমিকের কথা বলে, বামপন্থীরা সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের দুর্দশার কথা বলে। এটা নাকি ডানপন্থী দল মানে তৃণমূল কংগ্রেস এটা বলে না, এবং আজকে তৃণমূল কংগ্রেসের লোকজনের জন্যই হাজার হাজার সিপিএম কর্মী তারা গ্রামে ঢুকতে পারছে না। এটাকে আপনি কি বলবেন? প্রথমেই বলি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের দিদিমণি যখন ক্ষমতায় এসেছিল তখন দুটো কথা আপনাদের বলেছিল, একটা বলেছিল শান্তির বাংলা, আর একটা বলছে উন্নয়নের বাংলা। তা আমরা ক্ষমতায় এসে, আপনি হয়তো জানেন যে এই ছোট আঙ্গারিয়া থেকে গোঘাট তো ভালো করেই আপনারা সবাই জানেন কোথায় কি ঘটনা ঘটেছে। তাপসী মালিক থেকে আপনার এমন কোনো জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যে ওদের সন্ত্রাস কি ধরনের ছিল, এটা পশ্চিমবাংলার মানুষ খুব ভালোভাবেই জানে। এবং দিদিমণি যখন ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে আমাদের উপরে যেভাবে আক্রমণ হয়েছিল, যদি আমরা পুনরায় আক্রমণ করতাম তাহলে আর এই এলাকায় নদীর জলগুলো আপনারা সেইভাবে বইতো না, সব লালভাবেই বইতে হতো। কিন্তু আমার দল ক্ষমতায় এসে প্রথমে বললো, সাধারণ মানুষের কথা ভাবতে আরম্ভ করলো। বলল কি যে দিদিমণি ভাবলো আমার লোকেরা খুবই খারাপ অবস্থায় আছে। কি হয়েছে, প্রথমে তারা ওই সন্ত্রাসটাকে হাতে করে নিয়ে একের পর এক সন্ত্রাস চালিয়ে গেছে। দিদিমণি বললো না, এদেরকে এই জায়গা থেকে রিব্যাক করতে হবে, করে একটা সুন্দর পরিবেশে আনতে হবে। তার জন্য তাদের কথা ভেবে আজকে দেখেছেন, তখন আপনি একটু 10 বছর আগে পিছিয়ে দেন না। বলছেন কবির সাহেব বলছেন যে 98 সালে সন্ত্রাস হয়েছিল, আবার 2011 পর সন্ত্রাস শুরু হয়েছে। আমি বলছি, আপনারা ওই কথা উত্তর দিচ্ছি। একটা কথা বলি যে যে কথাটা বলতে শুনুন, অমিত মিত্র দিল্লিতে গিয়ে যেদিনকে দেখিয়েছিল 1200 পার্টি আমার গ্রামে সারা এক রাতে 1200 পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। আজকে পশ্চিমবাংলা কোনোই বলবেন না যে শান্ত বাংলা, 52টা প্রকল্প চলছে, কোনোই বলবেন না শান্ত বাংলা। ওদেরকে এখন দেখলে সাধারণ মানুষ ঘৃণা করে। হ্যাঁ, আপনি যাবেন, সাধারণ মানুষ ঘৃণা। আমরা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর ওনাদের ভাগ্য ভালো, ওনাদের সত্যি করি, হ্যাঁ, ওনাদেরকে আমরা রেসপেক্ট রেখেছি এবং মানুষকে বুঝাতে পেরেছি যে এইভাবে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে তার একটা সততা, তার একটা মানসিকতা, তার একটা পরিবেশ, মানুষের পেটে ভাত। সাধারণ মানুষের কাছে যান,
উন্নয়নের কথা আমরা পরিষ্কার কথা আর লেখা থাকে না দিদির, আমরা 42 পাবো, আমরা 42 পাবো। আমাদের এত কথা বলার, আমরা এসেছি একটাই কথা বলতে, এই আমাদের সামনে যে ভোট আছে, এই ভোটে আমরা চাইছি শান্তি বাংলা আমরা যেভাবে দিয়ে গেছি, উন্নয়ন যেভাবে করছি তার উন্নয়ন আরো তীব্র গতিতে বাড়বে। কারণটা কি আমি বলি, ধরুন আপনি বলুন আমাদের পশ্চিমবাংলা কি অন্যায় করেছে, পশ্চিমবাংলাকে হিন্দি বলে রাজ্যগুলো পরপর আমাদেরকে ঘৃণা করে। এর আগে দেখেছি আমরা বামপন্থা বলে জ্যোতি বসু একবারটি পেয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সময় দেখা গেল যাই ওনাদের দলের ব্যাপার, সেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমার দল, আমরা দেখেছি পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গায় হিন্দি বলাই থেকে আমরা যেন পশ্চিমবাংলা যেন বাঙালিরা মানুষের মধ্যে পড়ে না, বাঙালির প্রতি যেন একটা তাদের ঘৃণা আছে, প্রত্যেকটা জায়গাতে ঘৃণা আছে। আর আমরা ছোট রাজ্য বলে তাদের কোনো গুরুত্ব নেই নাকি? গুরুত্ব নাই তাদের। প্রত্যেকটা মানুষ আমরা যদি 42টা আসন পাই, তাহলে আমরা তার দাবিদার হবো না কেন? আমরা নির্ণায়ক শক্তি হতে পারি। প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছে না পশ্চিমবঙ্গকে? প্রধানমন্ত্রী গুরুত্ব, আমাদের স্টেটের সাবজেক্ট হচ্ছে আমাদের সিট সংখ্যা কম বলে আমরা কোনো সময় গুরুত্ব পাচ্ছি না। কারণ আমাদের যখনই গুণিকান ছিল, আপনি একবারটি ভেবে দেখুন, কংগ্রেস আমলে যখন গণিত ছিল পশ্চিমবাংলার উন্নয়ন একটা জেলাতে তো তীব্রভাবে হয়েছিল। আজকেও সেই সিটে আমাদের যে কোনো লোককে লড়াই করতে গেলে বিশালভাবে লড়াই করে সেই সিটকে হারানো যায়। উন্নয়নটা ভেবে দেখুন আজকে বাঙালিরা অন্য জায়গায় ভোটটা দিবে কি কারণে? আরে উন্নয়নটা আপনি সাধারণ মানুষের কাছে আপনি বুঝতে পারবেন না। যখন 2011 সালে পরিবর্তন হয়েছিল তখন 5 বছর আগে সততার প্রতীক, এখন আর লেখা হয় না এখন সততার প্রতীক আছে, ওগুলো বলবেন না। শুনুন কেউ আসে না। উন্নয়ন বলতে কি বোঝে? ঘরে ঘরে কি বোঝে? টাকা তোলা, আপনি এটা বোঝেন উন্নয়ন কতবার বন্যা হয়েছে? আপনি বলতে এটা বোঝে কেরলে কতবার বন্যা দেখাইছেন, আপনি ইয়াতে কতবার দেখাইছেন, প্রত্যেক দিন বাসে প্রাইমারি শিক্ষকগুলো হাই স্কুল সরকারি কর্মচারী যারা কাজ করে, আপনাদের 1 তারিখ হলো আপনারা যে ব্যাংকের সামনে দাঁড়িয়ে পড়লেন। কিসের জন্য দাঁড়িয়ে থাকতেন আপনি আমাকে উত্তর দিন। আপনি দেখুন না আপনি কিসের জন্য কি আপনারা কেরলের যে বন্যা হলো তা আপনার ইয়েতে কোথাও বন্যা হলো, ওটা স্টেটটার কথা ভুলে গেলাম, তামিলনাড়ুতে যখন বন্যা হলো, খরা হলো, আপনার প্রত্যেকটা দোকানে যে হাজির হয়েছে, সব লেড়ে টিপে পরে বছরে 3 বার করে আপনারা টিপে লাগতেন। আর কৃষকদের যে সম্মেলন বছরে 2টো বিড়ির জন্য আপনারা 3 দিন বন্ধ করে, 2টো বিড়ির জন্য। আপনারা দেখেছেন শ্রমিকদের আপনারা কি উন্নয়ন করবেন? 2টো বিড়ির জন্য আপনারা 3 দিন বন্ধ, 4 দিন বন্ধ। কি শ্রমিকের জন্য আমরা লড়ছি, কিসের লড়ছে না? 2টো বিড়ির জন্য 3 দিন ধরে বন্ধ চলছে, পশ্চিমবাংলাকে আরো পিছিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু কোন একটা সময় তো তৃণমূল কংগ্রেস অনেক বন্ধ দেখেছে, আজকে নাই বন্ধটা ডাকছে না, শাসক নাই। তখন আপনি ধরুন একটা জগদ্দল পাথরকে যেভাবে আপনার সন্ত্রাসকে কায়েম করে রেখেছিল, এটা তৃণমূল বলেই সম্ভব হয়েছে। ঈশ্বর আশীর্বাদ এটা সম্ভব। আর সিপিএম কে নিয়ে ওরা কমাই চলে গেছে, বামপন্থ টোটালি কমাই গেছে, আর কারা যাবে লাভ নেই। শুনুন কারণ ওনারা মানুষের কাছে সমস্তটা হারিয়ে। দিদির উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? দিদির উন্নয়ন বলতে বোঝেন মাস গেলে তোলা, এটা বোঝেন মাস গেলে তোলা, আর মাস গেলে জব কার্ড, এটা বোঝেন। আপনি এটা বোঝেন আমি না একটা কথা বলি শুনুন, উন্নয়ন বলতে আমরা উন্নয়ন বলতে আমরা এটা সাধারণ মানুষ বলবে যে ইট পাথর আর আরে আপনি ভেবে দেখুন না পরিবর্তন খেতে পেত না, উন্নয়ন হয় ডিমকে মানুষ বুঝবে না। যারা এসেছে একটা উন্নয়ন মানে একটা সম্প্রীতির পশ্চিমবাংলাকে
আমরা এমন একটা জায়গায় নিয়ে যান, এত উন্নয়ন করেছেন বিদেশ থেকে আপনাদের দুজনের কাছে চন্দ্রবাবু, আপনাদের দুজনের কাছে আসবো। আজকে বলছেন গত 10 বছর আগে বিহারের যে অবস্থা ছিল বর্তমানে পশ্চিমবাংলার অবস্থা আর কথা বলবেন না। একজন মানুষ অসুস্থ হলে শুনুন, একটা মানুষ অসুস্থ হলে আমরা দেখেছি, একটা মানুষ অসুস্থ হলে তার রোগের মাত্রা থেকে ডাক্তারবাবু বলছেন আগে হচ্ছিল 60% বুথে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী, তারপরে হলো 80%, তারপরে হলো 90%, আমরা বলছি 100%। কমিশন বুঝছে রোগ খুব গভীরে, রোগ খুব গভীর। রোগ গভীরে হবে না, শুনুন, বিধানসভা ভোটে নির্বাচনে আমরা দেখলাম কাপড় দিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই যদি উন্নয়ন, তাহলে উন্নয়ন যদি হয়ে ভয় কেন আপনাদের এই ভুল বার্তার জন্যই তো আমরা তো পঞ্চায়েত নির্বাচন দেখলাম। আপনাদের কাছে আসছি, আপনাদের দুজনের কাছে আসছি। আমি অনিমেষ বাবুর কাছে যাবো। অনিমেষ বাবু, চঞ্চল বাবু দাবি করছেন উন্নয়ন, এবং সেই উন্নয়নের ভর করে কিন্তু তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনের বৈতরণী পার করবে। আর আরেকটা প্রশ্ন, যে কবির সাহেব যেটা বললেন, প্রথমে ছিল 60% বুথে 80% এবং পরবর্তী ক্ষেত্রে 90% বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে পুলিশ আছে, এই পুলিশ দিয়ে ভোট হলে কি ভোটটা ঠিকঠাক হবে না, নাকি এই যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোটটা হচ্ছে 2 দফায়, তাতে আপনারা সন্তুষ্ট? দেখুন, উন্নয়ন বলতে আমি এখানে যেটা বুঝি চুরি, এটা হলো উন্নয়ন। কেন্দ্র সরকারের প্রকল্পগুলো চুরি করে নাম পাল্টে দিয়ে যদি বলে চুরি, যদি বলে তখন বলেছিল মুকুল, এখন সেই মুকুল কোথায়? চুরি চুরি হলে চুরিতে মুকুল কোথায়? মুকুল এখন কোথায়? চুরি, তাহলে তার থেকে বেশি চুরি কত হবে? কত হবে? কত হবে? চুরি তাহলে কোথায় যাবে? বুঝুন না, মুকুল মদন, অমিত শাহ তখন বিরাট বক্তব্য ছিল, আর এখন সেই মুকুল আপনার ঘরে, আপনার ঘরে, আপনার কৌটাতে, তাহলে চুরির পরিমাণটা কোথায় যাবে? আপনাদের রিজেক্ট মান আমরা নিয়ে বলছেন চুরির কথা, তৃণমূলকে বোঝাবেন না, চুরির কথা ওই তো বলু মুকুল এখন আপনার ঘরে, কোথায় নারদ তারদ গেল না, সব তো ঢুকে গেল। সিট ছিল দেখুন না, হ্যাঁ, ভারতবর্ষের চরিত্র কি হয় চিন্তা নাই। ওই তো 42 থেকে 43 যেতে পারছেন না, অথচ আপনারা পশ্চিমবাংলার মানুষে আপনি পশ্চিমবাংলাকে ঘৃণা করছেন, বাঙালি প্রধানমন্ত্রী হলে বাঙালি প্রধানমন্ত্রী হলে আপনার কি অসুবিধা আছে? আপনি কেন দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে? আপনাকে দেওয়া উচিত। ক্ষমতায় আসার আগে বলেন 15 লক্ষ টাকা
প্রত্যেকের বাড়িতে ভুল বিশ্লেষণ হয়েছে। 15 লক্ষ টাকা আমরা বলিনি, আমরা বলেছিলাম যে টাকাটা কালো টাকা রয়েছে, সেই 15 লক্ষ টাকাটা আর নীরব মোদীর কথা বলেননি। নীরব মোদী আপনারা দিয়েছেন, আপনারা দিয়েছেন নীরব মোদীকে, কংগ্রেসকে সাপোর্ট দিয়ে বলেলাম না এনে যা কমাইছেন সাধারণ মানুষ স্বীকার করুন, তেলের দাম বলেছিলেন ক্ষমতায় এসে আমরা কমিয়ে দেবো, নোট বাতিল করে বললেন আমরা কালো টাকা ফিরিয়ে আনবো, আপনার কালো টাকা সুষমা স্বরাজ আপনার সব একের পর এক দল ছেড়ে দিচ্ছেন। আপনারা অনিমেষ বাবু সেইভাবে তাড়াচ্ছে না, আপনারা সেইভাবে তাড়িয়ে দিচ্ছে না, ভালো লাগে না চলে যাবে। আপনাদের দুজনের কাছে একটাই প্রশ্ন, কবির সাহেব যে প্রশ্ন আপনারা দুজনের মধ্যে বাগবিতণ্ডা করছেন, কিন্তু কবির সাহেব বলছেন ভিতরে ভিতরে আপনারা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়ছেন, তৃণমূল এবং বিজেপি। আপনারা যদি দেখেন সারা রাজ্যের মানুষ, দেশের মানুষ এটা দেখছে যে নারদা কেলেঙ্কারির যখন ঘটনা ম্যাথু স্যামুয়েল সামনে আনলো, তার এথিক্স কমিটির চেয়ারম্যান ছিল এলকে আদবানি। গত 5 বছরে এথিক্স কমিটি, যে এই ঘটনা ঘটার পর থেকে এথিক্স কমিটি বসেনি। আমরা কি দেখলাম, সারদার ঘটনা নিয়ে চোর পুলিশের খেলা হচ্ছে। দিদি বললেন বেশি করে সিগারেট খাও, কমিশন তৈরি করেছি, 500 কোটি টাকা দিয়েছি, আর টাকা দিয়ে দেওয়া হবে, সিবিআই তদন্ত হচ্ছে। আবার এই তদন্ত যারা তদন্তের দাবিতে মামলা লড়তে লড়তে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো, শুনুন চঞ্চল সিপিএম এর আমলে হয়েছিল, গ্রাম বাংলার আপনাদের ঘরের আমি আমার অভিজ্ঞতা আছে, আমাদের প্রত্যেকটা জায়গাতে দাদা দিদি সেটিং আছে। আপনি এখানে আজকে তৃণমূল ক্ষমতা জায়গায় কোনো কিছু হয়েছে, ওই সেটিং করতে আপনারা কমায় চলে গেছে, কেরলও গেছে, ত্রিপুরাও গেছে, সাফল্যের নিরিখ কখনো কোথায় মোটরসাইকেল পাওয়া যাবে, কোথায় ট্যাক্সি পাওয়া যাবে, কোথায় ডবল হবে, কোথাও কিছু নাই, কেউ কোথাও চাইলে কোনো প্রশ্নও নেই, কোনো বাইকও নাই, কিছুই নাই। আরে চঞ্চল বাবু, আমি বকছি না, আপনি যেগুলো বলছেন জানেন কয়েকদিন আগে মালদার একটি বিশেষ হোটেলে এদিক থেকে দিদি গেলেন, ওখান থেকে শুভেন্দু অধিকারী এলেন, আর এদিক থেকে আমাদের রাজনাথ সিং এলেন, আর মুকুল রায় এলেন। সব ছাড়ুন না, একই হোটেলে কেটে গেল, দিদি দিল্লি চলে গেল, ভালো মানুষ আপনাকে ভালো ভাববে। একটা প্রশ্নে যাব, সত্যি কি আপনাদের ভিতরে ভিতরে সেটিং তৈরি হয়েছে? কবির সাহেব যেটা বললেন, কি বলছেন? এই কথাটা আমাকে উত্তর দিতে হবে না, এই কথাটা পশ্চিমবাংলার মানুষই উত্তর দিয়ে দেবে। আমি এখানে বসে যে উত্তরটা দেবো, সেই উত্তরটা শুনলে সাধারণ মানুষ আমাকেই বলবে যে চন্দ্রবাবু বোকার মতো কথা বলছে। অতএব এটা বাংলার মানুষ বলে দিবে আমাদের সঙ্গে ওদের কি আছে, মমতা ব্যানার্জি কি তেজে কি অ্যাঙ্গেলে কথা বলছে, এটা বাংলার মানুষ জানে। হ্যাঁ, তার একটা স্পিরিট, সেই স্পিরিট দিয়েই কথা বলছে যে আমরা ভারতবর্ষ থেকে বিজেপি হটাবই। অনিমেষ বাবু, সেটিং আছে বলতে গোটা সেটিং যে কথাগুলো বলছে না সিপিএম, এইগুলো করতে করতে 3টে রাজ্য থেকে একটাই পৌঁছে গেছে। এই সেটিং করতে করতে শুধু ক্ষীর খাবো, স্পেকট্রাম হলো, কোলগেট হলো, ওনারা কিচ্ছু করেননি। জব কার্ড যেই হয়েছে ওনারা করেছেন, 100 দিনের কাজ হয়েছে ওনারা করেছেন। কি বলবো জানেন তো, এই সেটিং করতে করতে 3টে রাজ্য থেকে একটাই পৌঁছে গেছে। আর একটু এরকম সেটিং যদি চালায়, ওই একটা রাজ্যও চলে যাবে, কিচ্ছু থাকবে না। শুনুন, 34 বছরে পশ্চিমবাংলার মানুষ
এই জিনিস দেখেনি। হ্যাঁ, 50,000 কলকারখানা বন্ধ হতে দেখেনি। যে সেটিং আপনাদের আমলে আমরা দেখি। হ্যাঁ, ওই তো বললাম 50,000 কলকারখানা বন্ধ হতে দেখেনি। এমন শ্রমিক আন্দোলন করেছেন, কলকারখানা বন্ধ করে দিয়েছেন। সমাবেশে এবং পার্টির সভাতে সাধারণ মানুষের দাবি আদায়ের প্রশ্নে আমাদের কোন নেতাকে আপনারা বলছেন নিরীহ মানুষের উপর লাঠি চালাচ্ছে, আপনারা তো মাশাআল্লাহ বলতে লাগেনি, আমাদের ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলতে লাগে না, আবার রামের নামে স্লোগান দিতে লাগে না। রামের নামে স্লোগান আমরা যে রাজনীতি করি, আমরা যে রাজনীতি করি, আমরা একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করি। শ্রমিকের পক্ষে কথা বলি, কৃষকের পক্ষে কথা বলি, আমরা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের পক্ষে কথা বলি। এই যে নির্বাচন, এই নির্বাচনে বামপন্থীদের দিক থেকে সুস্পষ্ট নীতি ঘোষণা করা হয়েছে। কি করা হয়েছে? অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের ন্যূনতম 18,000 টাকা মজুরি দিতে হবে এবং 60 বছর ক্ষমতার বাইরে বাঁকুড়া পুরুলিয়ার লোক আমরা 26 দিন তো অনশন করে দেখলাম। হ্যাঁ, সিঙ্গুরে কি করলেন আপনারা? হ্যাঁ, কি করেছে ওইগুলো আপনারা বলবেন না? ওইগুলো মমতা ব্যানার্জি যেটা বলছে, জনতা যা বলছে সেটাই হবে। আপনি জনতা, আমরা বিশ্বাস করি একজন কি, সেটা হচ্ছে জনতা। সেই জন্যই দাঁড়িয়েছিলেন, সেই জন্য নমিনেশন প্রত্যাহার করতে আমাদের জনগণের দাবি। আপনি কোন জায়গায় 77 সালে পশ্চিম বাংলায় যেদিন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই পঞ্চায়েত ভোটে আপনি বলতে পারবেন যে কোন পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা লড়তে দেয়নি? কোন ভোটে 34 লড়তে দেয়নি? আপনার তথ্য এটা পশ্চিম বাংলার পঞ্চায়েত নির্বাচনে ভুল। আপনার তথ্য কবির সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন, যে এবারের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে পশ্চিম বাংলার ক্ষেত্রে আপনারা যে পশ্চিম বাংলা লড়ছেন, আপনাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে ধরছেন? প্রধান প্রতিপক্ষ একটাই, সেটা তৃণমূল এবং বিজেপি। কারণ দুটি রাজনৈতিক দল আদর্শগতভাবে আমাদের কাছে কোনো তফাৎ নেই ওই দুটি দলের। আপনারা যদি দেখেন যে আমরা বামপন্থীরা একটা শ্রেণী ভিত্তিতে কথা বলি, শ্রেণী অবস্থানের পক্ষে সংগ্রাম করি। কৃষকের কি হবে, তার কৃষি ফসলের লাভ জনক দাম সে পাবে কিনা। আমাদের দেশে স্বামীনাথন কমিশন সে রিপোর্ট দিয়েছে। এই গত সরকার, বাজপার নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের কাছে, মোদী সরকার চলছে, এই সরকারের কাছে স্বামীনাথন কমিশনের সুপারিশ জমা পড়েছে। কৃষক যদি ধান ফলাতে তার 1 টাকা খরচা হয়, তাহলে সহায়ক মূল্য তার 1.5 গুণ দিতে হবে, অর্থাৎ 2.5 টাকা থেকে ওই 1 টাকার বিনিময়ে দিতে হবে। হয়েছে? হয়নি। এটা হলো না। আমাদের দাবি ছিল কৃষকের কৃষি ফসলের লাভজনক দাম। আমরা একথা ঠিক যে মহারাষ্ট্রে সরকার তৈরি করতে পারিনি, কিন্তু মহারাষ্ট্রে আমরা 1 লক্ষ মানুষকে দাবি আদায়ের মিছিলে সামিল করতে পারি। 50 কিলোমিটার পথ আমরা মহারাষ্ট্রে হাঁটতে পারি। আমরা রাজস্থানে 1 লক্ষ লোকের মিছিল করতে পারি। 50 কিলোমিটার পথ আমরা অতিক্রম করতে পারি মানুষের দাবি নিয়ে। শ্রমিকের জন্য আমাদের সংগ্রাম, কৃষকের জন্য আমাদের সংগ্রাম। আমরা তামিলনাড়ুতে কথা ঠিক, সেখানে বিধানসভা নির্বাচনে জিতে সরকার চালাতে পারিনি, কিন্তু মানুষের দাবি নিয়ে কয়েক লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে গ্রামের পর গ্রাম দাবি আদায়ের জন্য আমরা হাঁটতে পারি। আমাদের দাবি শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ক্ষেতমজুর, বেকার। আর আপনি যদি দেখেন তৃণমূলের কি দাবি আছে, তৃণমূল দাবি তুলেছিল যখন ক্ষমতায় এসেছিল পশ্চিমবাংলাতে, রাজনীতিতে যে শ্রেণী সত্তা, সেই শ্রেণী সত্তাকে, শ্রেণী অবস্থান, রাজনীতির যে প্রতিপাদ্য, রাজনীতির যে আলোচিত বিষয়বস্তু, সেটাকে উৎখাত করে তৃণমূল কংগ্রেস প্রথম আমাদের রাজ্যে স্লোগান উপস্থিত করেছিল, মুসলমানের জন্য কিছু হয়নি, পাহাড়িদের জন্য কিছু হয়নি, ধর্মটাকে পশ্চিমবাংলার রাজনীতিতে 34 বছরে আমরা যা দেখলাম না, দিদি তিনি আবিষ্কার করলেন এবং তিনি বলতে শুরু করলেন মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, হিজাব পড়া থেকে নামাজ পড়া, আমরা অনেক কিছু দেখলাম। মাটি তৈরি হয়ে গেল,
RSS বলল জয় শ্রীরাম, আমি রাস্তায় নামছি, মানুষ ভাগ হয়ে গেল। এই ধর্মীয় মেরুকরণের প্রশ্নে আমরা বামপন্থীরা আমরা মানুষের দাবি নিয়ে রাস্তায় আছি, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো। নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে না মানুষের দাবি আদায়ের মিছিলের চেহারা কত বড় হবে, দাবি আদায়ের মিছিলের আকৃতি কত বড় হবে, এটা নির্বাচনী সাফল্যের উপর ভিত্তি করে না। আমরা তো কথা বলছি, আমাদের পার্টির নেতা কমরেড সূর্য মিশ্র বলেছেন আমরা 5 কি 1 কি 10 এটা বড় কথা না। আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় ছিলাম, 0 পেলেও থাকবো, আর 10টা পেলেও থাকবো, 1টা পেলেও থাকবো। আর যদি মানুষের দাবি নিয়ে আমরা লড়ছি এবং রাজ্যে গণতন্ত্র লঙ্ঘিত সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে। সারা দেশে জাতপাতের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা আজকে কেরলে আপনার কাছে আসবো। চঞ্চলবাবু কি বলবেন কবির সাহেবের বক্তব্য? কবির সাহেব যে বক্তব্যটা বলেছেন, সংখ্যালঘু পরিবার, যে সমস্ত সংখ্যালঘু পরিবার আছে তারা আমার সুপ্রিমো মমতা ব্যানার্জিকে, হ্যাঁ, তারা তো এখন ঈশ্বর বলেই পুজো করবে, আগামী দিনে তো আসছে, তারা পুজো করবে ওই পরিবার, সংখ্যালঘু পরিবারকে। যদি কোনো সরকার দেখে থাকে সেটা হচ্ছে আমার সরকার দেখে আছে। তাদের অভাব, তাদের মানে কি বলবো, দুঃখ দুর্দশা আমরা দাঙ্গা হয়ে গেছে পশ্চিমবাংলায়, আপনারা বলে 5টা দাঙ্গা হয়ে গেছে, কেন কথা বলছেন? আপনি ইমামের ছেলে বলে গেল, শিক্ষাতুল্লাহ বলে গেল, আজকে ওরিতে গণালো সাম্প্রদায়িক দাঙ্গা হলো। 34 বছরের কথা শুনেছিলেন নাকি? ওই 34 বছরে দিদিমণিকে পুজো করবে যেভাবে সংখ্যালঘুরা। একদম আপনার কাছে আসবো। আপনাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে নিশ্চয়ই তৃণমূলকে ধরছে, কেন তৃণমূল সরকার কেন উৎখাত করতে চাইছেন? সাধারণ মানুষের কাছে আপনাদের বক্তব্যটা কি? তৃণমূল সরকারের দোষটা কোথায়? তৃণমূল সরকার, যেটা প্রথমত ব্যাপার হলো, তৃণমূল সরকারের মধ্যে করার মতন ক্ষমতা কিছু নেই। ঋণটা সিপিএম দিয়ে গেছিল সেটা 2 গুণ করে ফেলেছে। ঋণের পর ঋণ চেপে যাচ্ছে, ক্লাবে টাকা চলে যাচ্ছে, ক্লাবের ছেলেরা মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, সেই টাকা নিয়ে বিজেপি কর্মী সিপিএম কর্মীকে মারধর শুরু করেছে যে ভোটের প্রার্থী হবে না, প্রার্থী দেওয়া যাবে না, নমিনেশন করা যাবে না। পঞ্চায়েতে কি নোংরামোটা হয় না, নোংরামো হয়েছে। সেই দাবি আমাদের যে চুরি আর নয়, চুরি আর নয়। কত চুরি করবেন? বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যাশ্রী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা, স্বচ্ছ ভারত, নির্মল বাংলা, এইভাবে তো চুরি করেছে। ওরা তো চোর, ওরা নিজেরাই বলছে আমরা চোর, মানুষকে বলতে হচ্ছে না চোর বলে, ওরা নিজেরাই চুরি করছে। চুরির একটা লিমিট থাকে, মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, শুনতে পাচ্ছে, সব করতে পারছে। মানুষ শুধু চাইছে ভোটটা দিতে। ওরা তো প্রার্থী দিতে দিচ্ছিল না পঞ্চায়েত ভোটে, এখানে কিছু করার নেই বলে প্রার্থী পড়েছে, ওনারা আটকাতে পারেনি। কিছু কিছু তো পঞ্চায়েত প্রধান বলছে পরিষ্কার করে যে আমাদের হাতে থাকলে যেইভাবে পঞ্চায়েতে প্রার্থী দিতে দিইনি সেইভাবে আমরা এতেও দিতে দিতাম না, কিন্তু এটা লোকসভা ভোট, প্রার্থী দিতে হবে, সেই জন্যই প্রার্থী দিচ্ছি এইভাবে। কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, আমাদের কিছু রয়েছে। আমরা হিন্দু মুসলিম দেখি না। আমাদের এখানে ব্যাপার হলো, মুসলিমদের জন্য আমাদের 3 তালাক আছে, হিন্দুদের জন্যও আমাদের রাম মন্দির আছে। আমরা পরিষ্কার করে বলি, সামনে বলি, ভয় পায় না। কিসের ভয়? মানুষের জন্য করব। মানুষ আমাদেরকে দেখবে। 2টো সিট থেকে আজকে 268 সিটে, 280 সিটে পৌঁছেছি এই কারণেই, মানুষকে দেখেছি বলে। 13 দিনের সরকারে আসার পর 5 বছরের সরকার, আজকে 10 বছরের সরকার যাবে। আপনাকে আমি এখানে বলে দিচ্ছি, 5 বছরের সরকার আপনারা চালিয়েছেন, এবং এই আগামী দিনের 5 বছরের জন্য আপনারা দেশবাসীকে বলছেন যে নরেন্দ্র মোদী সরকারকে আবার পুনর্নির্বাচিত করুন। কেন নরেন্দ্র মোদী সরকারের কি সাফল্য যে সাধারণ মানুষ? সাফল্য দেখুন, সাফল্য যে কথাটা আপনি বলছেন না, যে কি সাফল্য, সাফল্য তৃণমূল যদি বলে থাকে আমরা এই করেছি, 50টা আমাদের প্রকল্প চলছে, ওই 50টা তৃণমূলটা বাদ দিন, আপনাদের সরকারের সাফল্য কি? আমাদের সরকারের সাফল্য দেখুন, সত্যি কথা বলতে আমাদের এখানে সাফল্য বলতে যেটা দাঁড়ায়, প্রধানমন্ত্রী আজকে যে পাকিস্তান থেকে যেভাবে অভিনবকে ফিরিয়ে নিয়ে আসা হলো, এটা হলো সাফল্য। আজকে যে উত্তর 40 জন জওয়ান মারা যায় তার উত্তর সেটা দেয়া, এটাকে বলে সাফল্য। সেই সাফল্যটা আমরা দিয়েছি, সেই সাফল্যটা আমরা মানুষকে বোঝাতে পেরেছি। মানুষকে বোঝাতে হয় না আমাদেরকে যে আমাদের সাফল্য কি, মানুষ বুঝতে পেরে গেছে। কংগ্রেসের আমলেও হয় না, সিপিএমের জোট সরকারেও হয় না, আর মজবুত সরকারেও হয় না। মজবুত সরকারে এই জিনিসটা হয়, সেটা মানুষ বুঝে গেছে, সেই জন্য মানুষ মজবুত সরকার করছে।
না, আমি আপনার কাছে বলছিলাম যে সাফল্য এটা না 440 টাকার গ্যাস 1000 টাকা হয়েছে, এটা বলুন যে সাফল্য। আপনি যেটা বলছেন আপনার কংগ্রেস আমলে ওটা 80 টাকা নিয়ে চলে গেছিলেন পেট্রোলটাকে, ওই পেট্রোলটাকে 85 টাকা আপনারা নিয়ে গেছিলেন। আপনাদের যেটা ছিল স্ট্রাইকে একটা ঠিক আছে, সার্জিক্যাল স্ট্রাইকে একটা পাখি ছাগলও মারা যায়নি। সুষম স্বরাজ কয়েকদিন আগে, হ্যাঁ সেটা পাকিস্তানের যে এয়ার মার্শাল আছে সে বলবে যে মারা গেছে, তার ফার্স্ট টুইট বলে দিচ্ছে যে তার কিছু হয়েছে। আপনারা মানতে পারছেন না, আপনাদের যে পরিকল্পনা ছিল সেটা ভেস্তে যাচ্ছে, আপনারা মানতে পারছেন না। সারা দেশে কৃষকের জন্য কি করেন? বিমান যদি বলবেন না আপনাদের সাফল্য, আপনাদের সাফল্য ওই 70 টাকা তেলটা পাওয়া যাচ্ছে সেটা 85 পাঠিয়েছে, জিএসটি 40 টাকা ডলারকে যেটা অর্ডিনারি বাজবে ছেড়ে গেছিল 50 টাকায় পাঠিয়েছে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে কবি সাহেব অনিমেষ বাবু, আমরা অনুষ্ঠানে একেবারে আমরা অনুষ্ঠানের পর থেকে এই প্রথম এত আমরা অনুষ্ঠানে আপনারা বন্ধ করেছেন। আজকে আপনি যে কথাটা বলছেন না বলার আগে ভাবা উচিত, এই ইউনিয়ন ওয়াইজ করতে 50,000 কলকারখানা বন্ধ করে দিয়েছেন হুগলি নদী। আমরা একদম সরাসরি চঞ্চল বাবুর কাছে যাবো। চঞ্চল বাবু, সিপিএম এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ উঠছে আপনাদের দিকে যে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রার্থী দিতে দেওয়া হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এবারে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জন্য আপনারা মানুষ কিন্তু ভোট দেবে, এ নিয়ে কি আপনারা আতঙ্কিত? আমরা কোনো আতঙ্কিত নয়, আমরা 100% ওরা সেন্টার কেন, যদি পারে আরো উপরে কিছু থাকে সবটাই না, সেন্টারের উপর নেই, আমাদের কোনো দরকার নেই। ওরা ওদের সাফল্যের জন্য ওরা কি করলো, আমাদের সেন্ট্রালের যুদ্ধটা কখন আরম্ভ করলো, যুদ্ধ ওই যে সেনাগুলো বলেছে ওরা সিটি আমাদের সেন্ট্রালের উপর বর্ষা হয়েছে, আমরা সেন্ট্রালের উপরে আমরা বাংলাদেশ থেকে আনবো না কাউকে, বাংলাদেশ থেকে সেনা নিয়ে ভোট করাবো না। বিধানসভা ভোটে তো দেখেছে সবাই তো চেঁচামেচি করে বললো যে সেন্ট্রাল চাই, সেন্ট্রাল চাই, প্রত্যেক বুথে সেন্ট্রাল হয়েছে। আপনারা তো সেন্ট্রাল ফোর্সকে বেরোতে দেননি, সব জায়গায় সেন্ট্রাল ফোর্সকে বেরোতে দেননি, ওনারা সেন্ট্রাল কেন যা কিছু আছে ওনাদের, আমাদের সেন্টারের উপর কিছু নেই, আমরা বাংলাদেশ থেকে আনতে পারবো না। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রত্যেককে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো, অনিমেষ বাবু এক কথায় উত্তর দেবেন, এবারের ভোটের রেজাল্ট কি হতে যাচ্ছে? এবারে ভোটের রেজাল্ট তৃণমূল শেষ হয়ে যাচ্ছে, সিপিএম তো কমায় চলে গেছে। পশ্চিমবঙ্গে কটা সিট পাবেন আশা করছেন? পশ্চিমবঙ্গে আশা করছি নয়, আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি এখানে বসে 22+ সিট আমরা পাবো। আর ওনারা যে 42টা বলছেন ওই 42টা হয়তো পাশের রাজ্যে, ওরা তো সর্বভারতীয় পার্টি, পাশের রাজ্য থেকে হয়তো 2-1টা ধরেছে, সেই হিসাবে বলছে। ওনাদের তো বড় জোট 21 জনকে নিয়ে জোট, ওখান থেকে হয়তো বেরোবে, সেখান থেকেই বলছে। আরামবাগে আমরা জিতি, দেখতে পাচ্ছেন না আরামবাগে ওনাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে, নেত্রীর সামনেই মারামারি লেগে যাচ্ছে, নেত্রী মারামারি ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বটা দেখলে এখানে তো বোঝা যাচ্ছে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে কবি সাহেব আপনার কি মনে হয় কত জিতবো 23 তারিখে বোঝা যাবে। হ্যাঁ, দাবি আদায়ের মিছিল অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। দাবি আদায়ের প্রশ্নে গরিব মানুষ আরো বেশি সংগঠিত হবে, আরো বেশি সংগঠিত হবে, তার দৃষ্টান্ত ব্রিগেড দেখেছেন। আর বাকি মিডিয়া তো আপনারা আমাদের শূন্য দিয়েছেন, দেখা যাক 23 তারিখে তার হিসাব হবে। চঞ্চলবাবু কি হবে ভোটে? আমাদের 42 একবারে আমরা নিশ্চিত, আমাদের এই নিয়ে কোনো 42 না হলে আপনারা ইভিএম এর কারচুপি তুলবেন না তো? আপনারা করেন কেউ বলছে যে 22+, কেউ বা বলছেন আন্দোলন দীর্ঘতর হবে। এরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু আজকের এই যে ভোট যুদ্ধ 2019 আমরা শেষ করছি। তার কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার কারণ এখনো কিন্তু 5 দফা পরীক্ষা বাকি আছে, মাত্র 2 দফা পরীক্ষা হয়েছে। 5 দফা পরীক্ষায় দেশের মানুষ, সাধারণ মানুষ কি উত্তর লেখেন, সেই উত্তরের ফল প্রকাশ 23 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আমরা ভোট যুদ্ধ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ঠিক রাত্রি 8টায়। আজকের মতন শুভরাত্রি, আপনাদের প্রত্যেকে শুভরাত্রি জানাই। নমস্কার।